গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসআই এবং ক্লার্কশিপের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ জিকে জিএস এর উপর থেকে 23 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা জিকে জিএস এর উপর থেকে 22টা ক্লাস কভার করে নিয়েছি। এছাড়া ম্যাথের উপর থেকেও কিন্তু তোমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, ফুড এসআই অ্যান্ড ক্লার্কশিপ স্পেশাল। যদি সেই ক্লাসগুলো না করে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে লিঙ্ক প্রোভাইড করা আছে, সেগুলোর উপরে ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেইগুলো পরপর তোমরা দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবে, তাহলে কিন্তু এই ক্লাসগুলো তোমাদের এক্সামের জন্য বেনিফিট হবে। তো শুরু করছি আজকে জিকে জিএস এর উপর থেকে 23 নম্বর ক্লাস। 23 নম্বর ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, ফুটবল বিশ্বকাপের 1930 থেকে 1970 সাল পর্যন্ত ট্রফি যেটা ছিল, সেই ট্রফিটার নাম কি ছিল? তো ফুটবল বিশ্বকাপ 1930 থেকে 1970 সাল পর্যন্ত যে ট্রফিটা ছিল, ট্রফিটার নাম ছিল জুলে রিমে কাপ। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ফুটবল বিশ্বকাপ থেকে রিলেট করো যে ফিফা বিশ্বকাপ, যেটা সব থেকে ফুটবলের বড় বিশ্বকাপ খেলা হয়। তো এই ফিফা বিশ্বকাপের যে খেলাটা মেন্স যে দলের খেলা হয়েছিল, পুরুষদের যে দলের খেলা হয়েছিল, সেটা লাস্ট বার কোথায় আয়োজন করা হয়েছে, অর্থাৎ 2022-এ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো 2022-এ হয়েছিল কাতারে। তো কাতারে ফুটবল বিশ্বকাপের আয়োজন হয়েছিল। ফিফা থেকে কোশ্চেন দেয় যে ফিফার ফুল ফর্ম কি? তো ফিফার ফুল ফর্ম হলো ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন। আচ্ছা, আমি এখানে লিখেই দিচ্ছি, এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন, সরি, এফ ফর ফেডারেশন, আই ফর ইন্টারন্যাশনাল, ফেডারেশন ইন্টারন্যাশনাল, দা এফ ফর ফুটবল, এ ফর অ্যাসোসিয়েশন। তো ফিফার ফুল ফর্ম অনেকবার এক্সামে কোশ্চেন দিয়েছে, মাথায় রাখবে। ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন হলো এর ফুল ফর্ম। ফিফার যদি কোশ্চেন দেয় এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, তো ফিফার হেডকোয়ার্টার অবস্থিত জুরিক। জুরিক কোথায়? জুরিক সুইজারল্যান্ডে অবস্থিত। তো সুইজারল্যান্ডে জুরিকে ফিফার হেডকোয়ার্টার অবস্থিত। কোশ্চেন দেবে যে ফিফার ইস্টাবলিশ কবে হয়েছিল, কবে এর ফাউন্ডেশন হয়েছিল? তো ফিফার এস্টাবলিশ হয়েছিল 1904 সালে। সালটা অবশ্যই মাথায় রাখবে, কোশ্চেন তোমাদের এখান থেকে দিয়েছিল। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ফিফার বর্তমান প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত আছেন? তো ফিফার বর্তমান প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন গিয়ানি ইনফ্যান্টিনো। ইনি কিন্তু ফিফার এখন বর্তমান প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন। এখান থেকে কোশ্চেন দেবে যে সর্বপ্রথম ফিফা বিশ্বকাপ কবে খেলা হয়েছিল? তো প্রথম ফিফা বিশ্বকাপ খেলা হয়েছিল 1930 সালে। কোথায় খেলা হয়েছিল? খেলা হয়েছিল উরুগুয়েতে খেলা হয়েছিল। এবং উরুগুয়েতে এই খেলার যে খেলাটা হয়েছিল, এই খেলাতে উইনার কে হয়েছিল? তো উইনারও কিন্তু উরুগুয়ে হয়েছিল, এটা কিন্তু মাথায় রাখবে। এখান থেকে কোশ্চেন দেবে যে 2022-এ কাতার বিশ্বকাপে যে ফিফা বিশ্বকাপটা হলো, সেই বিশ্বকাপে উইনার হয়েছে কোন টিম? তো সেই বিশ্বকাপে উইনার হয়েছে আর্জেন্টিনা। কোন টিম হয়েছে? আর্জেন্টিনা। রানার্স আপ টিম কোনটা? রানার্স আপ টিম হয়েছে ফ্রান্স। ফ্রান্স। এখান থেকে কোশ্চেন দেবে যে ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি বার উইনার হয়েছে, সব থেকে বেশি বার বিজয়ী দল, সব থেকে বেশি বার বিজয়ী দল কোনটা? তো সব থেকে বেশি বার বিজয়ী দল হলো ব্রাজিল। আর আর্জেন্টিনা এই নিয়ে কতবার জিতেছে? আর্জেন্টিনা এই নিয়ে 3বার জিতেছে। এখান থেকে যে কোশ্চেন গুলো দেবে যে এই 2022 কাতার বিশ্বকাপে গোল্ডেন বল, গোল্ডেন বুট আর গোল্ডেন গ্লোভ, গোল্ডেন গোল্ডেন বল, গোল্ডেন বুট আর গোল্ডেন গ্লোভ, এগুলো কে জিতেছে? তো গোল্ডেন বল পেয়েছে লিওনেল মেসি। মেসি লিখলাম, ফুল নাম তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, লিওনেল মেসি। গোল্ডেন বুট পেয়েছে কে? কিলিয়ান এমবাপে।
কিলিয়ান এমবাপে। আর গোল্ডেন গ্লোব পেয়েছে আর্জেন্টিনারই গোলকিপার, তার নাম কি এমি মার্টিনেজ। এমি মার্টিনেজ ইনি গোল্ডেন গ্লোব পেয়েছেন। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, যেটা রিসেন্ট তোমাদের যে এসএসসির এক্সাম হয়েছিল সেখানে দিয়েছিল কোশ্চেনটা, যে এর পরবর্তী যে ফুটবল বিশ্বকাপ 2022-এর পরে ফুটবল বিশ্বকাপ কবে হবে, 2026 সালে হবে। তো 2026 সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করবে কোন দেশ? তো আয়োজন 3টে দেশ করবে। কে কে? আমেরিকা, আমেরিকার উপরে আছে কানাডা এবং আমেরিকার নিচে আছে মেক্সিকো। তো এই 3টে দেশ মিলে 2026 সালে ফুটবল বিশ্বকাপ, ফুটবল মেন্স ওয়ার্ল্ড কাপের আয়োজন করবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, রাশিয়ার মুদ্রা কোনটা? ইউরো, দিনার, রুবেল না রিয়াল? তো রাশিয়ার মুদ্রা হলো রুবেল, অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ইউরো কোন দেশের মুদ্রা? ইউরো হলো যে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রি আছে, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে সমস্ত কান্ট্রিগুলো আছে তাদের মুদ্রা হলো ইউরো। দিনার হলো ইরাকের কারেন্সি হলো দিনার। আর রিয়াল হলো সৌদি আরবের কারেন্সি হলো রিয়াল। চলে আসো পরবর্তী কোশ্চেন, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমার সাংকেতিক নাম কি? তো হিরোশিমাতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার নাম কি? তার নাম হলো লিটল বয়। আর নাগাসাকিতে যেটা ফেলা হয়েছিল তার নাম কি? তার নাম হলো ফ্যাট ম্যান, নাগাসাকি। তো কোশ্চেন দেবে নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার নাম কি? নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার নাম হলো ফ্যাট ম্যান। কবে ফেলা হয়েছিল? তো হিরোশিমাতে। এটা ফেলা হয়েছিল কোথায়? এটা ফেলা হয়েছিল হিরোশিমা। হিরোশিমাতে কবে ফেলা হয়েছিল? হিরোশিমাতে ফেলা হয়েছিল 6 আগস্ট 1945 সালে। কে ফেলেছিল? আমেরিকা ফেলেছিল। কোন শহরে? জাপানের হিরোশিমা শহরে। এবং সেই পারমাণবিক বোমের নাম কি? পারমাণবিক বোমের নাম হলো লিটল বয়। এখান থেকে কোশ্চেন দেবে যে প্লেনে করে এই বোমাটা ফেলা হয়েছিল সেই প্লেনের নাম কি ছিল? তো সেই প্লেনের একজন পাইলট ছিল, পাইলটের মায়ের নাম ছিল কি? ইলোনা গে। এই ইলোনা গে নাম রাখা হয়েছিল প্লেন। এই ইলোনা গে নামক প্লেন থেকে লিটল বয় ছাড়া হয়েছিল। লিটল বয় পারমাণবিক বোমাটা ফেলা হয়েছিল জাপানের হিরোশিমা শহরে। আর নাগাসাকি শহরে এর ঠিক 3 দিন পর, অর্থাৎ 9 আগস্ট 1945 সালে নাগাসাকি শহরে ফ্যাট ম্যান নামক পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। এবং এই ফ্যাট ম্যান নামক যে বোমাটা ফেলা হয়েছিল যে প্লেনে করে, সেই প্লেনের নাম কি? এর নামটাও মাথায় রাখবে, এর নাম হলো বক্সকার থেকে ফেলা হয়েছিল। এখান থেকে আমি ইউএসএ অর্থাৎ আমেরিকার প্রসঙ্গ যেহেতু এসেছে, যেহেতু আমেরিকা এই বোমাগুলো ফেলেছে এবং জাপানে বোমাগুলো ফেলা হয়েছিল, হিরোশিমা এবং নাগাসাকি শহর দুটো হলো জাপানের, ফেলেছে আমেরিকা। তো আমেরিকা এবং জাপানের ব্যাপারে কিছু একটুখানি ডিটেলস এখানে আলোচনা করে দিচ্ছি। স্ট্যাটিক ফ্যাক্ট, আমেরিকার যে ক্যাপিটাল, আমেরিকার ক্যাপিটালের নাম কি? আমেরিকার ক্যাপিটাল হলো ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি হলো আমেরিকার ক্যাপিটাল। এই ওয়াশিংটন ডিসি কোন নদীর তীরে অবস্থিত? এটা অবস্থিত পোটোম্যাক রিভারের তীরে, পোটোম্যাক নদীর তীরে অবস্থিত ওয়াশিংটন ডিসি। আমেরিকার যে কারেন্সি এক্ষুনি পড়ালাম, আমেরিকার কারেন্সি হলো কি? আমেরিকার কারেন্সি হলো ডলার। আর আমেরিকার বর্তমান যিনি প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন তার নাম কি? তার নাম হলো জো বাইডেন। এবং আমেরিকার এখন বর্তমান যিনি ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন ইনিও ভারতীয় বংশোদ্ভূত। তো এনার নামটাও মাথায় রাখতে হবে, এনার নাম হলো কামালা হ্যারিস। জাপানের প্রসঙ্গ যেহেতু এসে, জাপানের ফ্যাক্টরও এখান থেকে একটুখানি ডিসকাস করে দিই। জাপানের ক্যাপিটাল কি? জাপানের ক্যাপিটাল হলো টোকিও। লাস্ট যে সামার অলিম্পিক আয়োজন হয়েছিল টোকিওতে আয়োজন হয়েছিল, 2020-তে আয়োজন হওয়ার কথা ছিল, কিন্তু 2020-তে হয়নি, 2021-এ হয়েছে কোভিড এর কারণে। আর নেক্সট সামার অলিম্পিক এই বছর আয়োজন হবে 2024-এ। কোথায় আয়োজন হবে? প্যারিসে আয়োজন হবে, ফ্রান্সের প্যারিসে। এখান থেকে কোশ্চেন দেবে যে জাপানের রাজধানী টোকিও, এটা জাপানের কোন দ্বীপে অবস্থিত? তো জাপানের হংশু দ্বীপে
এটা অবস্থিত। জাপানের বর্তমান যিনি প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত আছেন তার নাম কি? তার নাম হলো ফুমিও কিশিদা। ফুমিও ফুমিও কিশিদা। আর জাপানের কারেন্সি কি? জাপানের কারেন্সি হলো ইয়েন। চলে আসো পরের কোশ্চেন, স্বর্ণ শহর বলতে কি বোঝায়? তো জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে, স্বর্ণ শহর বলা হয় জোহেনেসবার্গকে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন বর্তমানে যে চ্যানেলে ক্লাসটা করছো, ক্লাসের সেটা হলো ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল ক্লাস। এছাড়া এখানে আদার্স অন্যান্য যে এক্সামগুলোর নাম দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা সাবজেক্টের জন্য লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস না দেখতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতেও তোমরা ক্লাসগুলো রেকর্ডেড ফরম্যাটে দেখতে পারবে। এই এক্সামগুলোর জন্য আমাদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে আলাদা আলাদাভাবে। এই হোয়াটসঅ্যাপ ব্যাচে যদি যুক্ত হতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। এই ব্যাচে অ্যাড হওয়ার একটাই বেনিফিট এটাই যে তোমাদের কখন কোন ক্লাস হবে, কোন দিন কোন ক্লাস হবে, বা এক্সাম ওরিয়েন্টেড কোনো ইনফরমেশন থাকলে, কখন কোন এক্সামের জন্য ফর্ম ফিল আপ চলছে বা অ্যাডমিট কার্ড বেরোচ্ছে বা রেজাল্ট বেরোচ্ছে, সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের হোয়াটসঅ্যাপে প্রোভাইড করা হয়। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন বর্তমানে যে চ্যানেলে ক্লাসটা করছো, চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য সম্পূর্ণ জিকেজিএস এর ক্লাস, ইংলিশের ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস অ্যান্ড রিজনিং এর ক্লাস পেয়ে যাবে এই চ্যানেল থেকে, অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাস করার জন্য আমাদেরই আরেকটা চ্যানেলের নাম দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। এটা আমাদের নতুন চ্যানেল। এই চ্যানেলে কিন্তু ম্যাথের ক্লাস চলছে। ম্যাথের অলরেডি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়ে গেছে। তবে এখানে আরেকটা ইনফরমেশন দেব, তোমাদের যেহেতু সামনেই আর এক মাসও টাইম নেই ফুড এসআই এক্সাম, এবং ফুড এসআইয়ের পরপরই কিন্তু তোমাদের 1-1.5 মাসের মধ্যে ক্লার্কশিপের এক্সাম হবে। তো এই দুটো এক্সামের জন্য ম্যাথের যে টার্গেট ব্যাচ, সেই টার্গেট ব্যাচটা কিন্তু তোমাদের এই চ্যানেলে চলছে, অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই চ্যানেলে। বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস চলছে ম্যাথস বাই সন্তু স্যার চ্যানেলে। তাই প্রত্যেককে বলছি, তোমরা যে সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, সেই এক্সামের জন্য তোমরা এই দুটো চ্যানেলকে ফলো করো। এই দুটো চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে তোমরা তোমাদের এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে। চলে আসো পরের কোশ্চেন, ইউএট উপন্যাস এটা কার লেখা? তো ইউএট উপন্যাসটা কে লিখেছে? লিখেছে ডস্টোভেস্কি লিখেছেন। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি জলাশয়ের জল পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়? তো জলাশয়ে জল পরিষ্কার করে কে? জল পরিষ্কার করে ক্লোরেল্লা। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে আসো, বৃহৎ কথামঞ্জরি কার রচনা? তো বৃহৎ কথামঞ্জরি এটা কে লিখেছেন? লিখেছেন ক্ষেমেন্দ্রা। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই বৃহৎ কথামঞ্জরিতে চন্দ্রগুপ্ত যে মৌর্য, সেই চন্দ্রগুপ্ত মৌর্যকে শূদ্র বংশীয় রাজা বলা হয়েছে। তাকে চন্দ্রগুপ্ত মৌর্যকে। এবং লিখেছেন কে? লিখেছেন ক্ষেমেন্দ্র। চলে আসো পরের কোশ্চেন, গান্ধার শিল্প কোন কোন শিল্প রীতির সংমিশ্রণ? জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখো, কোশ্চেনটা কিন্তু এক্সামে দিয়েছিল, ইম্পর্টেন্ট কোশ্চেন। গান্ধার শিল্প এটা কোন কোন শিল্প রীতির সংমিশ্রণ? এটা ইন্দো গ্রিক শিল্প রীতির সংমিশ্রণ। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে আসো, ভারতের প্রথম পিকো স্যাটেলাইট, কি বলেছে? পিকো স্যাটেলাইট, খেয়াল রাখবে, কৃত্রিম উপগ্রহ কোনটা? ভারতের প্রথম পিকো স্যাটেলাইট তার নাম হলো স্টুডস্যাট। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই স্টুডস্যাট এর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হলো, স্টুড মানে কি? স্টুড মানে স্টুডেন্ট, আর স্যাট ফর কি? স্যাট ফর স্যাটেলাইট। তো স্টুড স্যাটেলাইট, যার ফুল ফর্ম হলো স্টুডেন্ট স্যাটেলাইট, এটা কে কে তৈরি করেছে? এটা তৈরি করেছে কর্ণাটক। এটা তৈরি করেছে কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ। কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের 7টা ইঞ্জিনিয়ারিং কলেজ মিলে এই স্টুডেন্ট স্যাটেলাইট তৈরি করেছে, এবং এদের সহযোগিতায়
ভারতের প্রথম যে পিকো স্যাটেলাইট, সেই পিকো স্যাটেলাইট কিন্তু তৈরি করা হয়েছিল এবং এটা পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ কবে করা হয়েছিল? পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয় 2010 সালে। কোশ্চেনটা ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এছাড়া এখান থেকে অনুস্যাটটা রিলেট করে দিচ্ছি। অনুস্যাটের ফুল ফর্ম কি? অনুস্যাটের ফুল ফর্ম হলো আন্না, ইউ ফর হলো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি আন্না ইউনিভার্সিটি, এস ফর হলো স্যাটেলাইট। তো আন্না ইউনিভার্সিটি স্যাটেলাইট হলো এর ফুল ফর্ম। এটা কি? এটা হলো ভারতের প্রথম স্যাটেলাইট, ফার্স্ট স্যাটেলাইট বিল্ড বাই ইন্ডিয়ান ইউনিভার্সিটি। প্রথম ভারতের প্রথম স্যাটেলাইট যেটা ইউনিভার্সিটির দ্বারা তৈরি। ফার্স্ট স্যাটেলাইট, ফার্স্ট স্যাটেলাইট হুইচ ইজ বিল্ড, হুইচ ইজ বিল্ড বাই ইউনিভার্সিটি। এবং ইউনিভার্সিটির সাথে ইসরোও কিন্তু সাহায্য করেছিল। তো ইসরোর মদতে ভারতে তৈরি প্রথম ইউনিভার্সিটিতে যে স্যাটেলাইট, তার নাম কি? তার নাম হলো অনুস্যাট। এবার যদি এখান থেকে তোমাদের কোশ্চেন দেয়, ফার্স্ট স্যাটেলাইট অফ ইন্ডিয়া, ভারতের প্রথম স্যাটেলাইট কোনটা? ফার্স্ট স্যাটেলাইট, ফার্স্ট স্যাটেলাইট অফ ইন্ডিয়া, ভারতের প্রথম স্যাটেলাইট কোনটা? ভারতের তৈরি প্রথম স্যাটেলাইটের নাম হলো আর্যভট্ট। আর্যভট্ট হলো ভারতের তৈরি প্রথম স্যাটেলাইট। কবে এটাকে লঞ্চ করা হয়েছিল, উৎক্ষেপণ করা হয়েছিল? 1975 সালে সর্বপ্রথম এটাকে উৎক্ষেপণ করা হয়। যেহেতু এখানে স্যাটেলাইটের প্রসঙ্গ এসছে, তো এখান থেকে রিলেট করাবো ইসরো। ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এখানে লিখেই দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু যেগুলো লেখাচ্ছি খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো হয়তো পিডিএফ এ তোমরা ডাউনলোড করতে পারবে না। ইন্ডিয়ান স্পেস, আর ফর রিসার্চ, রিসার্চ, ও ফর অর্গানাইজেশন, অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস অর্গানাইজেশন, রিসার্চ অর্গানাইজেশন হলো ইসরোর ফুল ফর্ম। ইসরোর ইস্টাবলিশ কবে হয়েছিল? ইসরোর ইস্টাবলিশ এক্সাক্ট ডেট মাথায় রাখবে, 15 আগস্ট 1969 সালে। 15 আগস্ট 1969 সালে ইসরোর ইস্টাবলিশ হয়। ইসরোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইসরোর হেডকোয়ার্টার অবস্থিত কর্ণাটক। কর্ণাটক, কর্ণাটকের কোথায়? কর্ণাটকের বেঙ্গালুরু। কর্ণাটকের বেঙ্গালুরুতে ইসরোর হেডকোয়ার্টার অবস্থিত। কোশ্চেন দেবে যে ইসরোর বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছে? তো ইসরোর বর্তমান চেয়ারম্যান পদে নিযুক্ত আছে, তার নাম হলো এস সোমনাথ। এস সোমনাথ বর্তমান ইসরোর চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে কিন্তু তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে ক্লাসগুলো কিন্তু অবশ্যই শেয়ার করবে। আচ্ছা, এখান থেকে ইসরোর প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে একটা ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। ইসরোর রিসেন্টলি এই জানুয়ারি 2024-এর 1 জানুয়ারিতে একটা স্যাটেলাইট লঞ্চ করেছে। স্যাটেলাইটের নাম হলো XPOSAT, এক্সপোস্যাট। এটা কি? এটা একটা পোটারি মিটার স্যাটেলাইট। এখান থেকে আরো দুটো ফ্যাক্ট রিলেট করাবো, যেহেতু ইসরোর প্রসঙ্গ এসছে। ইসরোর গত বছর অর্থাৎ 2023 সালে দুটো মিশন হয়েছিল। একটা চন্দ্র মিশন, চন্দ্র মিশন, চন্দ্র মিশনে যে যানটা পাঠানো হয়েছিল তার নাম কি? চন্দ্রযান 3। আর একটা ছিল সূর্য মিশন। সূর্য মিশনে যে যানটা পাঠানো হয়েছিল তার নাম কি? তার নাম হলো আদিত্য L1। তো কোশ্চেন দিয়েছিল তোমাদের এক্সামে যে আদিত্য L1 এর যে এই এল, এল এর ফুল ফর্ম কি? এল কাকে ডিনোট করে? তো এল ডিনোট করে লাগরেঞ্জকে। এল কাকে ডিনোট করে? এল ফর হলো লাগরেঞ্জ পয়েন্ট নাম্বার 1। এবং এই আদিত্য L1 মিশন এটা কেন পাঠানো হয়েছিল? সূর্যকে স্টাডি করার জন্য, সূর্যকে ভালোভাবে স্টাডি করার জন্য এই আদিত্য L1 মিশন কিন্তু লঞ্চ করা হয়েছিল। আর চন্দ্রযান মিশন বিশ্বের মধ্যে প্রথম এই চন্দ্রযান কিন্তু চাঁদের সাউথ পোলে সাকসেসফুলি ভাবে কিন্তু ল্যান্ড করেছে। চলে আসো পরের কোশ্চেন। কেন্দ্র সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করা যেতে পারে কোথায়? তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করতে গেলে সেই প্রস্তাবটা পেশ করতে হবে কোথায়? একমাত্র লোকসভাতে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে।
লোকসভাতে কি করতে হবে, লোকসভার সদস্যের 51% সদস্যদের কিন্তু সমর্থন থাকতে হবে অনাস্থা আনার জন্য, এবং এই অনাস্থার ব্যাপারে সংবিধানে কিন্তু কোনো উল্লেখ নেই। চলে আসো পরের কোশ্চেন, কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সংসদ রাজ্য আইনসভাগুলোতে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে? কোন সংশোধনীর মাধ্যমে তুলে দেওয়া হয়েছে? তো তুলে দেওয়া হয়েছে 104তম সংশোধনী 2020। এই 104তম সংশোধনী আনা হয়েছিল কবে? 2019 সালে 104তম সংশোধনী অ্যাক্ট ছিল, এবং সেটা পাস যখন হয়ে যায় সেটা তখন একটা কিন্তু বিলে পরিণত হয়। সেটা কবে হয়েছিল? সেটা হয়েছিল 2020-তে। তো 104তম সংশোধনীতে আরো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল। একটা তো বললাম কি, একটা ছিল অ্যাংলো ইন্ডিয়ান অ্যাংলো ইন্ডিয়ান অ্যাংলো ইন্ডিয়ানদের সিট অ্যাবলিশ করা, তুলে দেওয়া। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হয়েছিল 104 নম্বর সংশোধনীতে, কি হয়েছিল? 10 বছরের জন্য 10 বছরের জন্য 10 বছরের জন্য লোকসভা এবং রাজ্যের যে বিধানসভা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ইংলিশে কি বলা হয়? স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তাহলে লোকসভা এবং রাজ্যের বিধানসভাগুলোতে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এদের যে সিট, তার সংরক্ষণের কথা বলা হয়েছিল কোন অ্যামেন্ডমেন্টে? 104 নাম্বার অ্যামেন্ডমেন্টে। এখানে তোমাদের বলেছিলাম এর আগের ক্লাসগুলোতে যে 100, 101, 102, 103 এবং 104 এই 5টা অ্যামেন্ডমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়। তো 100তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল 2015 সালে। এই অ্যামেন্ডমেন্টে কি বলা হয়েছিল? 100তম অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল ভারত ও বাংলাদেশ, ভারত এবং বাংলাদেশের ভূমি সংস্কার। ভূমি সংস্কার বলতে এতদিন ধরে কিছু জমি, যেটা ভারতের জমি সেটা বাংলাদেশের আন্ডারে ছিল, কিছু ভারতীয় জমি বাংলাদেশের আন্ডারে এবং কিছু বাংলাদেশি জমি ইন্ডিয়ার আন্ডারে ছিল। তো সেইগুলোকে ঠিকঠাক করা হয়েছে কোন সংশোধনীর মাধ্যমে? 100তম সংশোধনীর মাধ্যমে। এখান থেকে কোশ্চেন দিয়েছিল তোমাদের এক্সামে, যদি কোশ্চেন লেভেল একটু হার্ড দেয় তখন কোশ্চেনটা দেবে যে এই যে 100তম সংশোধনীর ফলে যে ভারতের কিছু জমি বাংলাদেশের কাছে, আবার বাংলাদেশের কিছু জমি ভারতের কাছে, এগুলোকে সেটেল করা হয়েছে। সেই আগে যখন ছিটমহল ছিল, ছিটমহল বলা হতো, তো এগুলোকে যখন সেটেল করা হয়েছে, তো এর ফলে ভারতের কটা স্টেট প্রভাবিত হয়েছে? তো এর ফলে ভারতের 3টে রাজ্য প্রভাবিত হয়েছে। 3টে রাজ্য কোনটা কোনটা? ওয়েস্ট বেঙ্গল, অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি মেঘালয়া, ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি মেঘালয়া, এবং আরেকটা রাজ্য হলো কি ত্রিপুরা। এই 3টে রাজ্য কিন্তু প্রভাবিত হয়েছে 100তম সংশোধনীর দ্বারা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়া অ্যান্ড ত্রিপুরা। 101তম সংশোধনী ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এসএসসির এক্সাম হোক, পিএসসির এক্সাম হোক, পুলিশের এক্সাম হোক, দেখবে বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। 101তম সংশোধনীতে কি করা হয়েছে? গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি কথা বলা হয়েছে 101তম সংশোধনীতে। এখান থেকে কোশ্চেন তোমাদের দিয়েছিল যে ভারতের প্রথম কোন রাজ্য, ফার্স্ট স্টেট, যে জিএসটি লাগু করেছে? ভারতের প্রথম কোন রাজ্য জিএসটি লাগু করেছে? তো ভারতের প্রথম আসাম রাজ্যে জিএসটি লাগু হয়েছিল। এরপর 102তম সংশোধনী। 102তম সংশোধনীতে একদম পরপর মনে রাখবে, 101-এ ভারত বাংলাদেশের মধ্যে ভূমি সংস্কার, 100-তে ভারত বাংলাদেশের মধ্যে ভূমি সংস্কার, 101-এ জিএসটি, 102-তে কি বলা হয়েছে? 102-তে বলা হয়েছে ওবিসি, মনে রাখতে পারো, বা ব্যাকওয়ার্ড ক্লাসের কথা বলা হয়েছে। 103 নম্বর সংশোধনীতে বলা হয়েছে ইডব্লিউএস এর কথা। তোমরা এখন চাকরির ফর্ম ফিল আপ করতে গেলে দেখবে যে ইডব্লিউএস এর জন্য একটা আলাদা সংরক্ষণ থাকে। তো সেটা কোন সংশোধনীর মাধ্যমে করা হয়েছে? সেটা করা হয়েছে 103 নম্বর সংশোধনী। আর 104-এ দুটো জিনিস হয়েছে, অ্যাংলো ইন্ডিয়ানের সিটকে অ্যাবলিশ করা হয়েছে, আর 10 বছরের জন্য লোকসভা এবং রাজ্যের যে বিধানসভা সেগুলোতে এসসি এবং এসটিদের সিট সংরক্ষণ করা হয়েছে। আবারও বলছি, ক্লাস যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা
কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। চলে আসো পরের কোশ্চেন, সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারপতি অবসর গ্রহণের বয়স কত? তো সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারপতির অবসর গ্রহণের বয়স হলো 65 ইয়ার, 65 বছর। একই কোশ্চেন যদি হাইকোর্টের ক্ষেত্রে করতো, তো হাইকোর্টের অবসর প্রত্যেক বিচারপতির অবসরের বয়স কত? অবসরের বয়স হলো 62 বছর। এখান থেকে হাইকোর্টের ব্যাপারে কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। হাইকোর্টের জাজদের অবসরের বয়স বললাম কত? অবসরের বয়স হলো 62 বছর। কিন্তু আগে হাইকোর্টের যদি বিচারপতি হও তাহলে আগে অবসর করার বয়স ছিল কত? 60 বছর। তো 60 বছর থেকে সেটাকে 2 বছর ইনক্রিজ করে 62 বছর অবসরের বয়স করা হয়েছে। কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কোন সংশোধনের মাধ্যমে? মাথায় রাখবে 15th অ্যামেন্ডমেন্ট, 15তম সংশোধনী, 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই 60 বছর থেকে 62 বছর অবসরের বয়স করা হয়েছে হাইকোর্টের ক্ষেত্রে। ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামে দিয়েছিল। এখানে সুপ্রিম কোর্টের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে কোশ্চেন দিতে পারে যে সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি আর সুপ্রিম কোর্টের ফার্স্ট বিচারপতি, তো ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে? তো ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন অবভিয়াসলি স্বাধীন ভারতের হীরালাল জে কানিয়া, হীরালাল জে কানিয়া। আর যদি কোশ্চেন দেয় এখন প্রেজেন্ট টাইমে, এখন ভারতের যিনি চিফ জাস্টিস আছেন তার নাম কি? তার নাম হলো ডি ওয়াই চন্দ্রচূড়, ডি ওয়াই চন্দ্রচূড়। এবং ডি ওয়াই চন্দ্রচূড় এখান থেকে কোশ্চেন দিয়েছিল একটা এক্সামে, সেই ক্যান্ডিডেটটা সবকিছুই পড়ে গেছে কিন্তু পড়ে যায়নি তিনি কততম সিজিআই। তো ডি ওয়াই চন্দ্রচূড় হলো 50তম সিজিআই। এখান থেকে আরেকটা ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। ভারতের একমাত্র একজন ব্যক্তি যে প্রেসিডেন্ট হয়েছে, ভাইস প্রেসিডেন্ট হয়েছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, সিজেআই ফর এসসি মানে সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টের তিনি চিফ জাস্টিস ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং ভারতের রাষ্ট্রপতি ছিলেন, অর্থাৎ ভারতের 3টি বড় পদে। কোশ্চেন দেবে একমাত্র এক ব্যক্তি যিনি ভারতের 3টি বড় পদে ছিলেন, তার নাম কি? তার নাম হলো এম হিদায়াতুল্লাহ, এম হিদায়াতুল্লাহ। ইনি একমাত্র ব্যক্তি যিনি ভারতের 3টে বড় বড় পোস্ট, যার নাম হলো প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, 3টে পদে কিন্তু তিনি নিযুক্ত ছিলেন। আচ্ছা, এখানে হাইকোর্টের প্রসঙ্গ যেহেতু এসছে, আমি ক্যালকাটা হাইকোর্টের উপর থেকে কিছু ফ্যাক্ট রিলেট করাবো। যদি কোশ্চেন দেয় ভারতের প্রথম হাইকোর্ট, ইন্ডিয়াস ফার্স্ট হাইকোর্ট, এইচসি লিখলাম হাইকোর্ট, কোনটা? ক্যালকাটা হাইকোর্ট। ক্যালকাটা হাইকোর্ট হলো ভারতের প্রথম হাইকোর্ট। কবে ইস্টাবলিশ হয়েছিল? বহু এক্সামে কোশ্চেন দিয়েছে। ইস্টাবলিশ হয়েছিল 1862 সালে। আর এখন বর্তমানে ক্যালকাটা হাইকোর্টের যিনি চিফ জাস্টিস আছেন তার নাম কি? তার নাম হলো টি এস শিবাঙ্গানাম, টি এস শিবাঙ্গানাম। ইনি এখন কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস পদে নিযুক্ত আছেন। চলে আসো পরের কোশ্চেন, সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কিসের মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস এর ধারণা? তো ফান্ডামেন্টাল ডিউটিস এর ধারণা নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে রিলেট করাবো ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন তোমাদের এক্সামে যায় যে সেগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে। তো ইউএসএ থেকে 3টে মাথায় রাখবে কি কি? আমাদের ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার নেওয়া হয়েছে কোথা থেকে? ইউএস এর সংবিধান থেকে। আমাদের প্রস্তাবনা, প্রিয়াম্বেল নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। আর আমাদের যে
ভাইস প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্টের যে পদ, এটা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। এখান থেকে এক্সামিনার যখন কোশ্চেনটা একটু টাফ করবে, তখন কি কোশ্চেন দেবে, তোমাদের এক্ষুনি পড়ালাম যে প্রিয়াম্বেল নিয়েছে কোথা থেকে, আমেরিকার সংবিধান থেকে, এটা ঠিক। কোশ্চেন দেবে প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজ, প্রিয়াম্বেলের ভাষা বা প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজ নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে। তো প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজ নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবং প্রিয়াম্বেল মাত্র একবারই কিন্তু সংশোধন হয়েছে, 42তম সংশোধনের মাধ্যমে। 42তম সংশোধন হয়েছিল কবে, 1976 সালে, এবং 42তম সংশোধনকে মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয়। এখান থেকে রিলেট করো যে ইউনাইটেড কিংডমের সংবিধান থেকে, অর্থাৎ ব্রিটেনের সংবিধান থেকে আমরা কি কি নিয়েছি। ব্রিটেনের সংবিধান থেকে একটা দ্বিকক্ষ পার্লামেন্ট, অর্থাৎ দ্বিকক্ষ সদন, বাই ক্যামেরাল বলা হয় ইংরেজিতে, বাই ক্যামেরাল পার্লামেন্ট, বাই ক্যামেরাল পার্লামেন্ট নেওয়া হয়েছে ইউকের সংবিধান থেকে। আর মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বহুবার এক্সামে দিয়েছে, সিঙ্গেল সিটিজেনশিপ, এটা নেওয়া হয়েছে ইউকের সংবিধান থেকে। ইউএসএতে অর্থাৎ আমেরিকাতে কিন্তু ডাবল সিটিজেনশিপ, অর্থাৎ ইউএস এর হয়ে একটা সিটিজেনশিপ এবং ইউএস এর মধ্যে যে সমস্ত আলাদা আলাদা স্টেট আছে, স্টেটের জন্য আলাদা আলাদা সিটিজেনশিপ আছে। আর ভারতের সিটিজেনশিপ কি, সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ পুরো দেশের মধ্যে একটাই সিটিজেনশিপ, সে যে রাজ্যেই বাস করুক না কেন। ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর কে এখন বলা হয় রাশিয়া। তো এর থেকে কি নেওয়া হয়েছে, এক্ষুনি বললাম, ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হয়েছে, যেটা কোশ্চেনে ছিল। এছাড়া নেওয়া হয়েছে 5 ইয়ার প্ল্যান, অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা নেওয়া হয়েছে ইউএসএসআর এর সংবিধান থেকে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হলো আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমরা কি নিয়েছি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অ্যান্ড স্টেট পলিসি, ডিপিএসপি, এটা আমরা নিয়েছি কোন দেশের সংবিধান থেকে, আয়ারল্যান্ডের সংবিধান থেকে। চলে আসো পরের কোশ্চেন, ব্রিক্স এর ফুল ফর্ম কি। তো এখানে BRICS এর ফুল ফর্ম কি, বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, অ্যান্ড এস ফর হলো সাউথ আফ্রিকা। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এখান থেকে কোশ্চেন এইভাবে দিতে পারে যে ব্রিক্স এর সব থেকে লাস্ট মেম্বার কে অ্যাড হয়েছে। তো ব্রিক্স এর সব থেকে লাস্ট মেম্বার অ্যাড হয়েছে কে, লাস্ট মেম্বার অ্যাড হয়েছে সাউথ আফ্রিকা। তো এখান থেকে দুটো কোশ্চেন রিলেট করাবো যে এই বছর ব্রিক্স এর মিটিং কোথায় হয়েছিল। ব্রিক্স এর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে, ব্রিক্স এর মিটিং কেমন ভাবে হয় সেটা আগে বলে নি, তারপর বলছি 2023-এ কোথায় হয়েছিল। তো এখানে ব্রিক্স এর নাম দেখো, BRICS। তো এই বছর 2023-এ কোথায় হয়েছিল সেটা বলে দিই, 2023-এ হয়েছিল সাউথ আফ্রিকাতে। তো এস ফর সাউথ আফ্রিকা। এই সাউথ আফ্রিকাতে হওয়ার পরে এর পরবর্তী মিটিং কি হবে, এখানে এসে শেষ হয়ে গেল, পরবর্তী মিটিং হবে 2024-এ কোথায়, 2024-এ হবে ব্রাজিলে। এর ঠিক পরের বছর মিটিং কি হবে, পরের বছর মিটিং সিরিয়াল ওয়াইজ হবে, আর ফর কি 2025-এ হবে রাশিয়া। তারপর পরবর্তী মিটিং কবে হবে, পরবর্তী মিটিং হবে আইতে, মানে 2026-এ, আই ফর কি ইন্ডিয়া। তারপর 27-এ হবে চায়না, আবার 28-এ হবে সাউথ আফ্রিকা, এইভাবে কিন্তু পরপর পরপর ঘুরতে থাকে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবে, এই সামনের বছর যে মিটিংটা, সেই মিটিংটা কিন্তু চেঞ্জ হয়েছে। তো 2023-এ মিটিং কোথায় যদি বলে, অ্যান্সার হবে সাউথ আফ্রিকা। তাহলে এর পরের মিটিংটা 2024-এর মিটিং ব্রাজিলে হওয়ার কথা, কিন্তু ব্রাজিলে এই মিটিংটা আয়োজন হবে না, কারণ ব্রাজিল এই বছর 2024-এ G20-র মিটিং এর আয়োজন করছে, এবং ব্রাজিল অতটা ডেভেলপ কান্ট্রি না, সেই কারণে ব্রাজিল ব্রিক্স এর সম্মেলন আয়োজন করতে পারবে না। তো ব্রাজিল যেহেতু আয়োজন করতে পারবে না, তাই ব্রাজিলের পরবর্তী দেশ রাশিয়া। তো রাশিয়া হোস্ট করবে 2024-এর ব্রিক্স সম্মেলন, কে হোস্ট করবে, রাশিয়া হোস্ট করবে, রাশিয়া আয়োজন করবে। চলে আসো পরের কোশ্চেনে, কার্ডেমাম হিল কোন কোন রাজ্যের মধ্যে অবস্থিত। তো কার্ডেমাম হিল অবস্থিত কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কার্ডেমাম হিলটা এখান থেকে কোশ্চেন দেবে যে ইন্ডিয়াস সাউথ মোস্ট
ভারতের একদম দক্ষিণতম মাউন্টেন রেঞ্জ, ইন্ডিয়ান সাউথ মোস্ট মাউন্টেন রেঞ্জ কোনটা? অ্যান্সার হবে কার্ডেমাম হিলস। অর্থাৎ ভারতের একদম দক্ষিণে যে মাউন্টেন রেঞ্জটা আছে সেটা কি? সেটা হলো কার্ডেমাম হিল। আচ্ছা, এখানে ভারতের সাউথ সেকশনটা আমি একটুখানি ড্র করছি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেটা আঁকছি এটা হলো পশ্চিমঘাট পর্বত, এটা হলো পূর্বঘাট পর্বত। পশ্চিমঘাট পূর্বঘাট পর্বত মিলিত হচ্ছে কোথায়? এখানে এসে নীলগিরিতে মিলিত হচ্ছে। নীলগিরিতে মিলিত হওয়ার পরে নিচে যেটা গেছে এটা কি? এটা হলো আনাইমালাই রেঞ্জ, এবং এর নিচেই আছে কি? কার্ডেমাম হিলস, যেটা ভারতের সব থেকে দক্ষিণতম মাউন্টেন রেঞ্জ। এবার যদি কোশ্চেন দেয় যে দক্ষিণতম মাউন্টেন রেঞ্জ বললাম, যদি কোশ্চেন দেয় দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি কোশ্চেন দেয়, তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার হবে এই আনাইমালাই যে পর্বত বললাম, আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, তার নাম কি? তার নাম হলো আনাইমুদি। এই আনাইমুদির হাইট কত? হাইটটা অবশ্যই জানতে হবে, যেহেতু দক্ষিণ ভারতের এটা সর্বোচ্চ শৃঙ্গ। 2695 মিটার হলো এর হাইট। এখান থেকে খেয়াল রাখবে, এই যে কার্ডেমাম হিলস এর কথা বললাম, কার্ডেমাম হিলস কোন কোন রাজ্যের মধ্যে অবস্থিত? কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে। তো এই কার্ডেমাম হিলস, নাগেরকোল এবং কার্ডেমাম পাহাড়ের মধ্যে একটা পাস আছে। সেই পাসের নাম কি? পাসের নাম হলো সেনকোট্টা। সেনকোট্টা, এই সেনকোট্টা পাস অবস্থিত নাগেরকোল এবং কার্ডেমাম পাহাড়ের মধ্যে। এটা কি করে? এটা এই সেনকোট্টা পাস তিরুবানন্তপুরম এবং এদিকে তামিলনাড়ুর মাদুরাই। তিরুবানন্তপুরম হলো কেরালার রাজধানী, তিরুবানন্তপুরম, তিরুবানন্তপুরম আর ওদিকের তামিলনাড়ুর মধ্যে হলো মাদুরাই। এই দুটোকে কানেক্ট করে কোন পাস? এক্সামে দিয়েছিল। মাদুরাই এবং কেরালার রাজধানীর মধ্যে কানেক্ট করে কোন পাস? সেনকোট্টা পাস কানেক্ট করে, যেটা অবস্থিত নাগরকোল এবং কার্ডেমাম পাহাড়ের মধ্যে। চলে আসো পরের কোশ্চেন, অ্যাকওয়ার্থ কমিটি কবে গঠিত হয়? তো অ্যাকওয়ার্থ কমিটি গঠিত হয় 1920 সালে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই যে অ্যাকওয়ার্থ কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন তার নাম কি? তার নাম হলো উইলিয়াম অ্যাকওয়ার্থ। এনার নাম অনুসারেই কমিটির নাম রাখা হয়েছে কি? অ্যাকওয়ার্থ কমিটি। এই কমিটির প্রতিবেদন কি ছিল? কি বলেছিল এই কমিটি? তিনটে জিনিস বলেছিল। এখান থেকে কোশ্চেন দেয়, কোশ্চেনটা পরে বলছি, ইম্পর্টেন্ট কোশ্চেন। তার আগে বলে নিই যে এই কমিটির প্রতিবেদন কি ছিল, কি বলেছিল এই কমিটিতে। তো এই কমিটির প্রতিবেদন হলো সরকারি পরিচালনায় রেল পরিবহনকে সমর্থন করা, এছাড়া সাধারণ বাজেট থেকে রেল বাজেটকে আলাদা করা, আর অপশন 3 হলো 5 বছর অন্তর 150 কোটি টাকা করে বিনিয়োগ করা। তো এই তিনটে জিনিস বলা হয়েছিল কি? এই তিনটে জিনিস বলা হয়েছিল অ্যাকওয়ার্থ কমিটির প্রতিবেদনে। তো এখান থেকে কোশ্চেন দেয় যে কোন কমিটির সুপারিশে, কোশ্চেন দেবে, কোশ্চেনটা এখানে লিখে দিচ্ছি, কোন কমিটির সুপারিশে সাধারণ বাজেট থেকে রেল বাজেটকে আলাদা করা হয়? সাধারণ বাজেট থেকে রেল বাজেটকে আলাদা করা হয়। কোন কমিটির সুপারিশে সাধারণ বাজেট থেকে রেল বাজেটকে আলাদা করা হয়? মাথায় রাখবে অ্যাকওয়ার্থ কমিটির সুপারিশে সাধারণ বাজেট থেকে রেল বাজেটকে আলাদা করা হয়। কত সালে করা হয়? 1924 সালে সাধারণ বাজেট থেকে রেল বাজেটকে আলাদা করা হয়। এখান থেকে কোশ্চেন দেবে যে ভারতের প্রথম রেলমন্ত্রী বা স্বাধীন ভারতের
প্রথম রেল বাজেট পেশ করেন কে? স্বাধীন ভারতের প্রথম রেল বাজেট বা ভারতের প্রথম রেলমন্ত্রী, তার নাম কি? তার নাম হলো জন মাথাই। জন জন মাথাই। ইনি ভারতের ভারতের প্রথম রেলমন্ত্রী, এবং যেহেতু ভারতের প্রথম রেলমন্ত্রী, ইনি কিন্তু ভারতের প্রথম রেল বাজেট পেশ করেন। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেবে যে এই রেল বাজেট শেষবার শেষবার পেশ করা হয় কত সালে? অর্থাৎ এই সাধারণ বাজেট এবং রেল বাজেট এই দুটো যে আলাদা, এই আলাদা আলাদা ভাবে তো এক টাইমে সাধারণ বাজেট আর এক টাইমে রেল বাজেট পেশ করা হতো। তো সেই হিসাবে রেল বাজেটকে শেষবারের মতো পেশ করা হয় কত সালে? তো রেল বাজেট শেষবারে পেশ করা হয়, অর্থাৎ স্বাধীন ভারতে বলতে পারো, স্বাধীন ভারতে স্বাধীন ভারতে শেষ রেল বাজেট, স্বাধীন ভারতের শেষ রেল বাজেট কবে? 2016 সালে পেশ করা হয়েছিল। এবং সেই টাইমে রেলমন্ত্রী কে ছিল? রেলমন্ত্রী ছিল সুরেশ প্রভু। সুরেশ সুরেশ প্রভু। এরপর ভারতের প্রধানমন্ত্রী 2016 সালে 21শে সেপ্টেম্বর রেল বাজেট এবং সাধারণ বাজেটকে আবার একসাথে করে দেয়। অর্থাৎ এখন রেল বাজেট আর সাধারণ বাজেট কিন্তু একসাথেই পেশ হয়। সেটা কবে থেকে? 21 সেপ্টেম্বরে এটা করা হয়। অর্থাৎ এর পরবর্তী বাজেট থেকে রেল বাজেট এবং সাধারণ বাজেট একসাথেই কিন্তু পেশ হয়। এটা কে করেছে? করেছে ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। চলে আসো পরের কোশ্চেনে। বক্সারের যুদ্ধ পরাজিত হন কে? তো বক্সারের যুদ্ধ কবে হয়েছিল সেটা আগে জানো। বক্সারের যুদ্ধ হয়েছিল, এক্সাক্ট ডেট মাথায় রাখবে, 22 অক্টোবর 1964-এ বক্সারের যুদ্ধ হয়েছিল। এবং এই বক্সারের যুদ্ধের পর ইংরেজরা জয়লাভের পর তারা কিন্তু পুরো ভারতের কমান্ড তাদের হাতে নিয়ে নিয়েছিল। তো বক্সারের যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়েছিল? অবভিয়াসলি ইংরেজ ইংরেজ ভার্সেস এদিকে ভারতীয়দের মধ্যে তিনজন ছিল। একজন হলো মীর কাসিম, বাংলার নবাব মীর কাসিম। অযোধ্যার নবাব ছিলেন সুজাউদ্দৌলা। এবং আরেকজন ছিলেন, তার নাম হলো মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। এরা তিনজন মিলে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। তো ইংরেজদের হয়ে কে পার্টিসিপেট করেছিল? হেক্টর মুন্ডো। ইংরেজদের হয়ে হেক্টর মুন্ডো পার্টিসিপেট করে। এবং জয়লাভ কে করে? জয়লাভ করে হেক্টর মুন্ডো, অর্থাৎ ইংরেজরা জয়লাভ করে। তাহলে অ্যান্সার কি হবে? বক্সারের যুদ্ধে পরাজিত কে হন? পরাজিত হন মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং দ্বিতীয় বাহাদুর শাহ। এর মধ্যে দেখো অপশানে মীর কাসিম আছে, তো মীর কাসিমই কিন্তু অ্যান্সার হবে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। থোরিয়াম ও ইউরেনিয়াম কোথা থেকে পাওয়া যায়? তো থোরিয়াম এবং ইউরেনিয়াম এটা পাওয়া যায় মোনাজাইট বালি থেকে। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। তো বিশ্বের বৃহত্তম, যদি এখান থেকে কোশ্চেন দেয় যে বিশ্বের বৃহত্তম থোরিয়াম উৎপাদক দেশ কোনটা? বিশ্বের বৃহত্তম থোরিয়াম উৎপাদক দেশ, বিশ্বের বৃহত্তম থোরিয়াম উৎপাদক দেশ কোনটা? তো থোরিয়াম উৎপাদক দেশ হলো আমাদের ইন্ডিয়া, অর্থাৎ ভারত কিন্তু বিশ্বের মধ্যে বৃহত্তম থোরিয়াম উৎপাদন করে। এখান থেকে আরো কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো, সেটা হলো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। যেহেতু এখান থেকে ইউরেনিয়াম বা থোরিয়াম ইত্যাদির প্রসঙ্গ এসছে, তো এখান থেকে রিলেট করাচ্ছি। ব্যারাক, BRAC, এর ফুল ফর্ম কি? বি ফর ভাবা, A for atomic, R for research, C for center। তো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এর ফরমেশন কবে হয়েছিল? এর ফরমেশন হয় 1954 সালে।
1954 সালে কে এর ফরমেশন করে? তো এর ফরমেশন করে হোমি জাহাঙ্গীর ভাবা। কে করে? হোমি জাহাঙ্গীর হোমি জাহাঙ্গীর ভাবা। এই কারণে এই সংস্থার নাম হয় কি? নাম হয় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। মুম্বাইয়ের কোথায়? ট্রম্বে। মুম্বাইয়ের ট্রম্বে এর হেডকোয়ার্টার অবস্থিত এবং এর বর্তমান ডিরেক্টর পদে যিনি নিযুক্ত আছেন তার নাম কি? তার নাম হলো বিবেক বিবেক বাসিন। বিবেক বিবেক বাসিন হলো নতুন ডিরেক্টর পদে কিন্তু নিযুক্ত আছেন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে। চলে আসো পরের কোশ্চেন। ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়েছে? তো ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়েছে কোথায়? স্থাপিত হয়েছে রিষড়াতে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো পাটকল কত সাল নাগাদ? 1855 সাল নাগাদ রিষড়াতে, কলকাতার কাছে রিষড়াতে ভারতের প্রথম পাটকল প্রতিষ্ঠিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন ছিলেন অবসরপ্রাপ্ত নৌ কর্মচারী, নৌবাহিনীর কর্মচারী। তার নাম কি? তার নাম হলো জর্জ অকল্যান্ড। জর্জ অকল্যান্ড। এই জর্জ অকল্যান্ডটি কিন্তু ভারতের প্রথম পাটকল, যেটা পশ্চিমবঙ্গের রিষড়াতে অবস্থিত, রিষড়াতে তিনি কিন্তু তৈরি করেছিলেন। এখান থেকে আরো দুটো কোশ্চেন তোমাদের রিলেট করাবো। যদি এখান থেকে কোশ্চেন দেয়, ইন্ডিয়াস ফার্স্ট কটন মিল, ইন্ডিয়াস ফার্স্ট কটন মিল। তো ভারতের প্রথম কটন মিল এটা কবে ইস্টাবলিশ হয়েছিল? 1818 সালে ইস্টাবলিশ হয়েছিল। কোথায় অবস্থিত? এটা অবস্থিত ফোর্ট গ্লোস্টার। ফোর্ট গ্লোস্টারে এটা অবস্থিত। এটাও কিন্তু কলকাতার পাশে, পশ্চিমবঙ্গেই ভারতের প্রথম কটন মিল গড়ে উঠেছিল। এছাড়া এখান থেকে যদি কোশ্চেন দেয়, একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল ফার্স্ট কটন টেক্সটাইল বা ফার্স্ট টেক্সটাইল ফ্যাক্টরি, ফার্স্ট কটন টেক্সটাইল ফ্যাক্টরি এটা কোথায় তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল, এটাও কিন্তু 1818 সালে ঘুষুড়িতে তৈরি হয়েছিল। ঘুষুড়ি কোথায়? ঘুষুড়ি হাওড়াতে অবস্থিত। হাওড়ার ঘুষুড়িতে ভারতের প্রথম কটন টেক্সটাইল ফ্যাক্টরি নির্মাণ হয়। রিসেন্ট একটা এক্সামের নাম খেয়াল আসছে না, কোশ্চেন দিয়েছিল ভারতের প্রথম পেপার মিল, ইন্ডিয়াস ফার্স্ট পেপার মিল, ইন্ডিয়াস ফার্স্ট পেপার মিল এটা ইস্টাবলিশ হয় কবে? 1832 সালে। কোথায় ইস্টাবলিশ হয়? শ্রীরামপুরে ইস্টাবলিশ হয়। শ্রীরামপুর এটাও কলকাতাতে অবস্থিত। কলকাতার শ্রীরামপুরে ভারতের প্রথম পেপার মিল ইস্টাবলিশ হয়। চলে আসো পরের কোশ্চেন। প্রথম কারখানা আইন যেটা পাস হয় কবে? 1881 সালে। সেটা পাস করেছিল কে? তো ভারতের প্রথম কারখানা আইন পাস করে লর্ড রিপন। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই লর্ড রিপন থেকে আরো আরেকটা ফ্যাক্ট রিলেট করায়। লর্ড রিপনের আমলে অর্থাৎ 1881 সাল থেকে রেগুলার জনগণনা, রেগুলার 10 বছর অন্তর যে জনগণনা, 10 বছর অন্তর সেন্সাস বা জনগণনা শুরু হয় কার আমল থেকে? লর্ড রিপনের আমল থেকে। তো অর্থাৎ হলো 1981-তে জনগণনা হয়, এরপরে 10 বছর পর 91, 91 এর পরে 1901, 1901 এর পরে 1911, এইভাবে চলতে 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 2001, 2001 এর পর 2011, 2011 পরে হওয়ার কথা ছিল 2021-এ, কিন্তু কোভিড এর কারণে হয়নি, সেটা পিছিয়ে গেছে। শোনা যাচ্ছে 2024-এ লোকসভা ইলেকশনের পরে জনগণনা হবে। তো 10 বছর অন্তর অন্তর জনগণনা শুরু করেন কে? শুরু করেন লর্ড রিপন। কিন্তু কোশ্চেন দেবে এখান থেকেও কনফিউজিং করার জন্য কোশ্চেন দেবে, এতই কনফিউজিং আছে হিস্ট্রিতে অনেক কিছু জিনিস। তো কনফিউজিং কোশ্চেন কি? যে সর্বপ্রথম জনগণনা করে কে? সর্বপ্রথম জনগণনা জনগণনা করেন কে? তো সর্বপ্রথম জনগণনা হয় 1872 সালে।
1872 সালে কার আমলে সর্বপ্রথম জনগণনা হয়? 1872 সালে ছিল লর্ড মেয়ো। লর্ড মেয়োর আমলে সর্বপ্রথম জনগণনা হয়, কিন্তু 10 বছর অন্তর জনগণনা শুরু হয়নি, 10 বছর অন্তর জনগণনাটা শুরু হয় লর্ড রিপনের আমলে। তাই কোশ্চেন খেয়াল রাখবে, 10 বছর অন্তর জানতে চাইছে অর্থাৎ রেগুলার সেন্সাস জানতে চাইছে না সর্বপ্রথম জনগণনা জানতে চাইছে? তো সর্বপ্রথম জনগণনা হয় 1872 লর্ড মেয়োর আমলে, আর সর্বপ্রথম 10 বছর জনগণনা শুরু হয় লর্ড রিপনের আমলে 1881 সালে। লর্ড মেয়োর প্রসঙ্গ যেহেতু সেখান থেকে আরেকটা ফ্যাক্ট রিলেট করিয়ে দেবো, যে একমাত্র ভাইসরয় লর্ড মেয়ো, একমাত্র ইনি একমাত্র ইংরেজ ছিলেন, একমাত্র ইংরেজ ভাইসরয় ছিলেন যাকে হত্যা করা হয়েছিল বা যার টাইম পিরিয়ডে পরে তিনি মারা গিয়েছিলেন, যিনি তার পদে থাকাকালীন মারা যান। পদে থাকা অবস্থায় মারা যান, এখানে জায়গা নেই, তোমরা লিখে নেবে। এখান থেকে লর্ড রিপন থেকে আরেকটা ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। এখান থেকে কোশ্চেন দিয়েছিল তোমাদের WBCS 2023 প্রিলিমস যে এক্সামটা হলো ইলবার্ট বিল। ইলবার্ট বিল। তো ইলবার্ট বিল কবে লাগু হয়েছিল? ইলবার্ট বিল লাগু হয়েছিল 1883 সালে। কে লাগু করিয়েছিলেন? লর্ড রিপন লাগু করিয়েছিলেন। কি বলা হয়েছিল ইলবার্ট বিলে? ইলবার্ট বিলে বলা হয়, ইলবার্ট বিল এমন একটা বিল, এই বিলে বলা আগে ছিল কি, ইলবার্ট বিলের আগে যে ভারতের যারা আইনজীবী ছিল অর্থাৎ যারা জাস্টিস ছিল, জাজ ছিল যারা, তারা কিন্তু প্রত্যেকে ছিল ইংরেজ জাজ, অর্থাৎ ভারতীয়দের কেস উঠলে সেই ইংরেজরা তার সমাধান বার করতো, বা ইংরেজের এগেনস্টে ইংরেজ যদি ক্রাইম করতো তার এগেনস্টেও ইংরেজরা সমাধান করতো। তো এর ফলে কি হতো? পক্ষপাতিত্ব হতো। এরপর লর্ড রিপন নিয়ে আসে কি? লর্ড রিপন নিয়ে আসে এই ইলবার্ট বিল। ইলবার্ট বিলে কি বলা হয়? ইলবার্ট বিলে কিছু ভারতীয় জাজ আর কিছু ইংরেজ জাজকে আলাদা আলাদা করা হয়, এবং ভারতীয়দের কেস ইংরেজরা যেমন সমাধান করবে, তেমনই ইংরেজদের কেস ভারতীয় জাজেরা সমাধান করবে। এর ফলে কি হয়? এর ফলে বিবাদ সৃষ্টি হয়, এবং সেগুলো আলোচনা করব তোমাদের ইতিহাসের ক্লাসে আরো ডিটেলসে। তাহলে এখান থেকে খেয়াল রাখবে, লর্ড রিপন কোন বিল লাগু করেছিল? ইলবার্ট বিল লাগু হয়েছিল কার আমলে? ইলবার্ট বিল লাগু হয়েছিল লর্ড রিপনের আমলে। লর্ড কার্জনটাও এখান থেকে রিলেট করে দিই। লর্ড কার্জনের ইম্পর্টেন্স কি? 1905 সালে 16ই অক্টোবর এই লর্ড কার্জনই বাংলাকে ভাগ করে, অর্থাৎ বঙ্গভঙ্গ করে। বাংলাকে দুটো ভাগে ভাগ করে কে? এই লর্ড কার্জন, অর্থাৎ পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, এই দুটো ভাগে ভাগ করে। পশ্চিম বাংলা বর্তমানে পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হিসেবে আছে, আর পূর্ব বাংলা যেটা সেটা ছিল পূর্ব পাকিস্তান নামে, তারপরে বাংলাদেশ নামে কান্ট্রি হয়ে 1971 সালে কিন্তু সেটা স্বাধীন হয়েছে। আর লর্ড কার্জন থেকে এইটুকুই মাথায় রাখো। আর চলে আসো লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস থেকে মাথায় রাখবে কি? লর্ড কর্নওয়ালিস কি করেছিল? স্থায়ী বন্দোবস্ত চালু করেছিল। কোশ্চেন দেবে যে স্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করে কে? লর্ড কর্নওয়ালিস। এছাড়া লর্ড কর্নওয়ালিসকে ফাদার অফ সিভিল সার্ভিস অফ ইন্ডিয়া, ফাদার অফ সিভিল সার্ভিস অফ ইন্ডিয়া বলা হয় কাকে? বলা হয় এই লর্ড কর্নওয়ালিসকে। চলে আসো পরের কোশ্চেন, রামমোহন রায়কে উদারনৈতিক রক্ষণশীল সংস্কারক বলেছেন কে? তো রামমোহন রায়কে উদারনৈতিক রক্ষণশীল সংস্কারক বলেছেন সুমিত সরকার। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। রামমোহন রায় থেকে যে ফ্যাক্টগুলো মাথায় রাখবে সেগুলো পরপর এখান থেকে আমি আলোচনা করে দিচ্ছি। এখান থেকে প্রথম যে ফ্যাক্ট, যেটা এক্সামে কোশ্চেন দেয়, যে ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? ব্রহ্ম সমাজ। তো ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়। কত সালে প্রতিষ্ঠা করেন ব্রহ্ম সমাজ? 1828 সালে প্রতিষ্ঠা করেন। এর ঠিক পরবর্তী বছর অর্থাৎ 1829 সাল রাজা রামমোহন রায় আরেকটা ফেমাস কাজ করেন। কি করেন? তিনি লর্ড উইলিয়াম বেন্টিং এর সাহায্যে
লর্ড উইলিয়াম বেন্টিং এর সাহায্যে কি করেন? সতীদাহ প্রথা, সতীদাহ প্রথাটাকে তিনি রদ করেন, তিনি তুলে দেন। তাহলে সতীদাহ প্রথাকে কে তুলে দেন? রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিং এর সাহায্যে কত সালে? 1829 সালে তিনি তুলে দেন। এখান থেকে একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল, রাজা রামমোহন রায়ের যে রাজা উপাধি, এই রাজা উপাধিটা কে দিয়েছিল? রাজা উপাধিটা দিয়েছিল দ্বিতীয় আকবর, আকবর টু, মুঘল সম্রাট আকবর দ্বিতীয় দিয়েছিল এই রাজা উপাধিটা। এইগুলো এখান থেকে মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেন, কোনটি বিপিএল সীমা নির্ধারণ করে? বিপিএল মানে বিলো প্রপার্টি লাইন। তো বিপিএল সীমা নির্ধারণ করে কে? বিপিএল সীমা নির্ধারণ করে এস সি সাক্সেনা, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, আইএফসিআই এর ফুল ফর্ম কি? আইএফসিআই এর ফুল ফর্ম হলো গঠিত হয় কবে? তো এর ফুল ফর্ম হলো ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এবং এর এস্টাবলিশ কবে? এর এস্টাবলিশ হয় 1948 সালে। জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে, অপশন এ কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, ভারতের কোন স্থানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল নেই? তো এই চারটে অপশনের মধ্যে ফরিদাবাদে কোনো অর্থনৈতিক অঞ্চল নেই, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটা? তো হলুদ বর্ণের পরিপূরক যে বর্ণ সেটা হলো কি? সেটা হলো নীল কালার, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। একইভাবে যদি কোশ্চেন দিত যে লাল বর্ণের পরিপূরক রং কোনটা? তো লাল বর্ণের পরিপূরক রং হলো সবুজ, আর সাদার পরিপূরক রং কোনটা? সাদার পরিপূরক রং হলো কালো। একইভাবে হলুদের পরিপূরক বর্ণ কোনটা? নীল। এবার যদি এটা উল্টোও দিত যে নীলের পরিপূরক বর্ণ কোনটা? হলুদ, সবুজের পরিপূরক বর্ণ লাল, তো অ্যান্সার তোমরা উল্টো দিলেও সেই একই অ্যান্সার হবে। তো আশা করি আজকে ক্লাসে যে 25টা কোশ্চেন ছিল, 25টা কোশ্চেন প্রত্যেকটাই বোঝা গিয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে কিন্তু লাইক করবে, লাইক না করে যাবে না। আর আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকে ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।